এসএসসি পরীক্ষা 2026 সকল শিক্ষার্থীদেরকে জীববিজ্ঞান সুপার সাজেশন ক্লাসের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে এসএসসি পরীক্ষা 2026 জীববিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ টপিক বলে দিব, কিছু গুরুত্বপূর্ণ বোর্ড বলে দিব, যেই প্রশ্নগুলো তোমাদের সম্পূর্ণ সিলেবাসের আওতাধীন হবে এবং এই প্রশ্নগুলো পড়ে নিলে জীববিজ্ঞান থেকে তোমাকে আর কোনো কিচ্ছু পড়তে হবে না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না। শুধু এই কয়েকটা টপিক যদি তুমি একবারে নির্দিষ্টভাবে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে জীববিজ্ঞানের এমসিকিউ সিকিউ সকল কিছু খুব অনায়াসে কমন পাবা। তোমরা হয়তো বা জেনে থাকবা যে জীববিজ্ঞান সাবজেক্টে তোমাদের যে প্রাপ্ত নম্বর সেটা হলো 100 নম্বর, তবে তোমাদের পরীক্ষা দিতে হবে বা তৃতীয় নাম্বার হলো 75 নম্বরের পরীক্ষা দিতে হবে, আর ব্যবহারিক অংশে 25 নম্বর, যেটা সম্পূর্ণ পরীক্ষার বাহিরে একটা বিষয়, সেটা ব্যবহারিক খাতার উপর ডিপেন্ড করে। এখন কথা হলো এই 75 কিভাবে পাবো, কোন কোন টপিক। সর্বপ্রথম আমি যদি তোমাদের এদিকে একটু নিয়ে আসি, আমরা যদি সিলেবাসের মাঝখানে আসে, প্রথম অধ্যায়, যেই অধ্যায়টির নাম হলো জীবন পাঠ। এখানে অনেকগুলো টপিক রয়েছে। এখন প্রশ্ন হলো ভাইয়া এই টপিকগুলো থেকে আমি কোনটা পড়বো যেখান থেকে আমি 100% প্রশ্ন কমন পাবো। সেখানে আমি তোমাকে বলবো হলো এখানে তোমরা পড়বা জীবের শ্রেণীবিন্যাসের ধারণা ব্যাখ্যা দিতে পারবা কিনা সে বিষয়টা, অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাসের ধারণা দিতে হবে। অর্থাৎ জীবকে যে শ্রেণীবিন্যাস করা হয়েছে, নাকি জীবকে কি করা হয়েছে, শ্রেণীবিন্যাস করেছে, বা এইটার থেকে বেটার আই হোপ যে এইটা হবে, জীবের শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি বর্ণনা করতে হবে তোমাকে। ঠিক আছে, জীবের শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি। তাই প্রশ্নটা কিভাবে আসবে, এখানে দেখবা সুপার কিংডম দুইটা আছে, এক হলো ইউক্যারিওটা আর একটা হলো সুপার, যেমন হলো মনের রাজ্য, প্লাস্টিড রাজ্য, ফানজাই রাজ্য। তো এরকম 5টা রাজ্য রয়েছে। এই 5টা রাজ্য পড়ে নিবা। প্রশ্ন এরকম থাকবে যে ধরো মাশরুমের একটা ছবি এঁকে দিল, একে বললো এইটা কোন প্রজাতির প্রাণী এবং এদের বৈশিষ্ট্য কি কি, ঠিক আছে, বা এটা কোন রাজ্যের প্রাণী, এদের বৈশিষ্ট্য কি কি। তার মানে এই প্রথম অধ্যায় থেকে তোমাকে তেমন কিচ্ছু পড়তে হবে না, শুধু এই জিনিসটাই পড়তে হবে যে 5টা যে রাজ্য আছে, এই 5টি রাজ্য পড়লে এই অধ্যায় থেকে তুমি 100% প্রশ্ন কমন পাবা, তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না এই অধ্যায় থেকে। এরপর আসে তোমাদের দ্বিতীয় অধ্যায়, যেই অধ্যায়টির নাম যদি বলি জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু থেকে তোমাদের যে বিষয়টা আছে সেখান থেকে আমি যদি বলি, তোমরা এই যে উদ্ভিদের যে অঙ্গাণুগুলো আছে, প্রধান অঙ্গাণু, সেইগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। এবার প্রশ্ন এখানে তো ক্লিয়ারলি বলা থাকে না উদ্ভিদের প্রধান অঙ্গাণুগুলো কোনগুলো। উদ্ভিদের প্রধান অঙ্গাণু হিসেবে যদি বলি মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, তারপর হলো নিউক্লিয়াস, এই 3টা টপিক বেশি। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, এই 3টা টপিক যারা যারা পড়ে নিতে পারবা উদ্ভিদ কোষের, তাদেরকে এখান থেকে কিছু পড়তে হবে না ইনশাল্লাহ এই প্রথম টপিকটার উপরে। এরপর আসে সেকেন্ড টপিকে তোমাকে একটু পড়তে হবে, সেটা হলো আমরা যদি একটু নিচে দিকে আসি, তো এখানে তোমাদের দেখো আমি যেমনটা বললাম উদ্ভিদ টিস্যু নিয়ে কথা বলছি, এটা নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। এর পরবর্তী তোমাদের একটা মানে ইম্পর্টেন্ট বিষয় থাকে, সেটা হলো যে সরল টিস্যু। এই যে এই পাশে আমি তোমাকে একটু দেখাবো, এই জিনিসটা এই পাশে দিয়ে রাখছে এরা। বলা হয়েছে উদ্ভিদ টিস্যুর মধ্যে সরল টিস্যুটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, তারপর স্ক্লেনকাইমা, এই যে 3টা টিস্যু আছে, এই 3টা টিস্যু সম্পর্কিত যাবতীয় সকল কিছু পড়তে হবে। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা, এই সম্পর্কে বিস্তারিত যা আছে সবকিছু তোমাকে ক্লিয়ারলি পড়তে হবে। ঠিক আছে, তাহলে কি কি পড়বো, এদিক থেকে পড়বো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, আর এপার থেকে পড়বো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, যে 3টা টিস্যু সরল টিস্যু আছে সেই 3টা টিস্যু পড়বো। তাহলে এই টপিক থেকে আর কিছু পড়া লাগবে না। এর পরবর্তী টপিক আসে এটা, এই যে এই টপিকটার মধ্যে যোজক বা রক্ত যেটা আছে, এটা তোমাকে একটু পড়তে হবে, যোজক বা রক্ত সম্পর্কিত পড়তে হবে। ঠিক আছে, এটা একটু ভালোভাবে বিস্তারিত, রক্তের মধ্যে কোন কোন কণিকা আছে, রক্তের কি কি কাজ রয়েছে, এগুলো সঠিকভাবে তোমাকে কি করতে হবে, কাজ করতে হবে। আরেকটা বিষয় হলো টিস্যু, অঙ্গ এবং তন্তু কোষের যে গঠন, মানে এটা আমাদের চলনে কি কি ভূমিকা পালন করে। ঠিক আছে, টিস্যু, অঙ্গ, তন্তু এইগুলো আমাদের চলনে একটা কাজ করে, তো কিভাবে চলনে সহযোগিতা করে সেই বিষয়টা ক্লিয়ারলি পড়বা, আর বাকি এখান থেকে কিছু পড়ার দরকার নেই। এরপর আসে হলো তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো কোষ বিভাজন। এটা তো একবারে শিওর, একটা মাত্র টপিক বলে দিব, ওইটাই আসবে, আর কিচ্ছু পড়তে হবে না। একটা টপিক বলে দেবো এই অধ্যায় থেকে, সেটা হলো মাইটোসিস পর্যায়ের পর্যায় সমূহ বর্ণনা করো। মাইটোসিস পর্যায় সময়ের বর্ণনা করো। মাইটোসিসের পর্যায় কি আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই যে মাইটোসিসের যে পর্যায় 5টা আছে, এই পর্যায় 5-6টা যে কটা আছে, এই পর্যায় 5টা পড়ে নিবা। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা পর্যায়ে তোমরা ক্লিয়ারলি পড়বা। এই 5টা পর্যায় সম্পর্কিত বিস্তারিত সকল ধারণা রাখবা, তাহলে এখান থেকে তোমাকে আর পড়তে হবে না। এখান থেকে আরেকটা বিষয় তোমরা পড়তে পারো, সেটা হলো মিওসিস। জনন কোষ উৎপাদনে মিওসিসের তাৎপর্যতা ব্যাখ্যা করো। অর্থাৎ মিওসিসের যে গুরুত্বগুলো রয়েছে বা মিওসিসের যে কোষ বিভাজন প্রক্রিয়াটা রয়েছে, সেই মিওসিসের কোষ বিভাজন প্রক্রিয়া পড়তে হবে। মেন কথা এই পুরো অধ্যায়টা 2টা জিনিসই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট,
মাইটোসিসের পর্যায়সমূহ, মিওসিসের পর্যায়সমূহ, মিওসিসের যে মেন ধাপটা আছে সেটা। এখান থেকে আর কিছু পড়ার প্রয়োজন নাই। মেন বই থেকে পড়বো, অবশ্যই মেন বই থেকে পড়বো, পাশাপাশি বিগত সালে যে প্রশ্ন আছে একটু দেখবে যে প্রশ্নগুলো কিভাবে থাকে, তাহলে ক্লিয়ার একটা ধারণা পাবা। চতুর্থ অধ্যায় হিসাবে তোমাকে পড়তে হবে জীবনীশক্তি, এবং জীবনীশক্তি থেকে তোমাকে কি পড়তে হবে? জীবনীশক্তি থেকে সর্বপ্রথম পড়বে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার শর্করা প্রস্তুতি ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব, বা সালোক সংশ্লেষণ থেকে খাদ্য কিভাবে প্রস্তুত, শর্করা প্রস্তুত কিভাবে করা হয়, বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে খাদ্য কিভাবে প্রস্তুত করা হয়, একই কথা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা, শর্করা মানে খাদ্য প্রস্তুত, তো এটা কিভাবে করা হয় সেই বিষয়টা তোমাকে পড়তে হবে। তারপরে তোমাকে পড়তে হবে সবাত ও অবাত শোষণের যে গুরুত্ব আছে, বা সবাত অবাত শোষণ সম্পর্কিত বিস্তারিত সকল কিছু পড়তে হবে। ঠিক আছে, সবাত এবং অবাত শোষণ সম্পর্কিত বিস্তারিত সকল কিছু তোমাকে ক্লিয়ারলি পড়তে হবে। আচ্ছা, এই দুটো টপিক তোমাকে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে, এছাড়া আপাতত পড়ার দরকার নাই। তারপর আসে একাদশ অধ্যায়, যেটা হলো জীব প্রজনন। এখানে আংশিক আছে, সম্পূর্ণ নাই, তোমাদের সিলেবাসের একটু অল্প কিছু আছে। এবার অল্প কিছুর মধ্যে যদি কথা বলি, এখানে তোমাকে যেটা পড়তে হবে মেনলি তোমাদের এই টপিকটার উপরে, এটা হলো যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে মেনলি ফুলের যে একটা বিষয় আছে, আমি তোমাকে যদি দেখে যে সপুষ্পক উদ্ভিদের জনন প্রজনন, উদ্ভিদের জনন প্রজনন, ফুল। তো এখান থেকে তোমাদের আদর্শ একটি ফুল পাওয়া যায়। এই আদর্শ ফুলের যে 5টি অঙ্গ রয়েছে, এই 5টি অঙ্গের যে বিষয়টা আছে এটা ক্লিয়ারলি পড়তে হবে তোমাদেরকে। ঠিক আছে, তারপর স্বপরাগায়ন, পরপরাগায়ন, এই টপিকগুলো তোমাদের একটু পড়তে হবে। এরপরে তোমাদের হলো দ্বাদশ লাস্ট অধ্যায়, জীবের বংশগতি ও জৈবিক অভিব্যক্তি। এখান থেকে কি কি পড়বা? এখান থেকে প্রথম পড়বা ক্রোমোজোম পড়বা। ক্রোমোজোম না পড়লে হবে ডিএনএ এবং আরএনএ পড়বা। ক্রোমোজোম পড়ো না পড়ো, ডিএনএ এবং আরএনএ তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এটা তোমাকে পড়তে হবে। তারপরে এখানে যদি আমি বলি, এখান থেকে যেমনটা বললাম যে ডিএনএ এর প্রতিরূপ ব্যাখ্যা করতে পারতে হবে। ঠিক আছে, তো ডিএনএ সম্পর্কিত তোমাকে পড়তে হবে। তারপর বংশগতি তথ্য স্থানান্তরে ডিএনএ এর ভূমিকা ব্যাখ্যা করো, তো ডিএনএ সম্পর্কিত পড়তে হবে। আরেকটা হলো লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা ব্যাখ্যা করতে পারতে হবে। একটা সন্তান সে ছেলে হবে না মেয়ে হবে, সেটা কার উপরে ডিপেন্ড করে, কিভাবে করে, একটা চিত্র সহ একটা বিষয় থাকে, এই পুরো জিনিসটা তোমাকে চিত্র সহ বিবরণ দিতে পারতে হবে। তারপর তোমাকে জেনেটিক ডিসঅর্ডারের কারণ এবং ফলাফল বর্ণনা করতে পারতে হবে। তো এই তো মোটামুটি এই কটা জিনিস পড়লে ওই জায়গা থেকে ক্লিয়ার। এরপর হলো বাবা মার সাথে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যমূলক বৈশিষ্ট্য সম্পর্কিত করতে পারতে হবে। এই তো এই কয়টা টপিক যদি এই অধ্যায় থেকে পড়ে নাও, তাহলে এই অধ্যায় থেকে তোমাকে আর কিছু পড়ার প্রয়োজন নাই। তোমাদের পরবর্তী অধ্যায় হলো 13 অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো জীবের পরিবেশ। এই অধ্যায় থেকে তুমি মেনলি পড়বা খাদ্য শৃঙ্খল সম্পর্কিত, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জল ব্যাখ্যা, মানে খাদ্য জল এবং খাদ্য শৃঙ্খল সম্পর্কিত যা যা আছে বিস্তারিত সকল কিছু। শক্তি পিরামিডের ধারণা বা শক্তি পিরামিড সম্পর্কিত যা যা আছে বিস্তারিত সকল কিছু। তারপর যেমন হলো খাদ্য শৃঙ্খল সীমিত রাখতে শক্তি পিরামিডের প্রভাব ব্যাখ্যা করো, একই কথা, একবারই আছে, বারবার তো নাই। তো এটা তুমি একটু ভালো করে পড়ে নিবা, তাহলে এই জায়গা থেকে তোমার আর কিছু পড়ার প্রয়োজন নেই। পরিবেশ ভারসাম্য রক্ষার বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতা বিশ্লেষণ করতে পারতে হবে তোমাকে। তাহলে এই কটা জিনিস এখান থেকে পড়ে নিলা, তাহলে মোটামুটি ওই জায়গায় হয়ে গেল। আচ্ছা, এই তো মোটামুটি এই কটা জিনিস পড়ে নিলে হবে, তোমাকে আর কিছু পড়ার প্রয়োজন নেই, আর যা আছে অত কিছু লাগবে না। এই কয়টা পড়লে তুমি এখান থেকে মোটামুটি 5টা 6টা 7টা সৃজনশীলই কমন পেয়ে যাবা। এখন কেউ যদি আমাকে বলে যে ভাই আমি কিছু কম সৃজনশীল করতে চাই, আমি 4টা সৃজনশীল পাবো কমন, এবং কে প্রথম 4টা অধ্যায় পড়ে নিবা। প্রথম 4টা অধ্যায়, এর মধ্যে তুমি 4 থেকে 5টা সৃজনশীল কমন পেয়ে যাবা। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তারপর হলো তোমার তৃতীয় অধ্যায়, আর হলো চতুর্থ অধ্যায়। এই 4টা অধ্যায় পড়ে নিবা, 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এখান থেকে তুমি জীববিজ্ঞানে একেবারে 15 মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সহজ আনন্দ করি। আসসালামু আলাইকুম।